চলো আমরা বাক্যের আগের দিন কোন পর্যন্ত হয়েছিল? বাক্য, বাক্যের কিছু একটা করেছিলাম না আমরা? হ্যাঁ স্যার, ওই আমাদের লাস্ট হয়েছিল ক্রিয়া বিশেষণ খণ্ড, ওখানে বাক্যের শ্রেণী বিভাগ। হ্যাঁ ওটাই বাক্যের শর্ত টর্ত গুলো ওগুলো যাচ্ছিলাম। আচ্ছা, কি কি ছিল বাক্যের শর্ত? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা, আসক্তি। আসক্তি। আচ্ছা, এই আকাঙ্ক্ষা সম্পর্কে কেউ একটু কিছু যদি বলো। বাক্যের কোনো একটি অংশ যদি অপূর্ণ থাকে এবং পরবর্তী কিছু অংশ জানার জন্য শ্রোতার মনে যে কৌতূহল বা উদ্বেগ তৈরি হয়, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। উদাহরণ? ভারতের উত্তরে আছে আমি ভাত, আমি আজ, আমি কোথাও যেতে পারি, আমি আজ কি করব, সেটা একটা আকাঙ্ক্ষা। আচ্ছা, আর সরল উদ্দেশ্য কি? এক কথায় স্যার, বাক্যে যার সম্বন্ধে বলা হয় তাকে আমরা উদ্দেশ্য বলি। না, আমি বলছি সরল উদ্দেশ্য। উদ্দেশ্য যদি মাত্র পদটা গঠিত হয় তখনই সরল উদ্দেশ্য হয়। এর উদাহরণ? যেমন ভালো লেখে। আচ্ছা, হ্যাঁ, রাম ভালো ছেলে, রামটা রাম। আচ্ছা, সম্প্রসারিত বিদেহটা কি? সম্প্রসারিত বিদেহ ছিল না? যে বিদেহ, হ্যাঁ স্যার ছিল। সম্প্রসারিত বিদেহ হচ্ছে মানে মূল বিদেহ অংশ বা সমাপিকা ক্রিয়া বিশেষণ বা বাক্যাংশ দ্বারা যা সম্প্রসারিত। ঠিক আছে। আচ্ছা, ক্রিয়া বিশেষণ খণ্ড কাকে বলে? বাক্যের মধ্যে যে অংশ বা খণ্ড বাক্যের মূল ক্রিয়াকে বিশেষিত করে তাকে আমরা ক্রিয়া বিশেষণ খণ্ড বলতে পারি। আচ্ছা, কোথায় সমাপিকা ক্রিয়াকে যেটা বিশেষিত করছে সেটাই। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এবারে আমরা আজকে আবারও সেই জানা একটা টপিক, সবাই কম বেশি জানি, বাকি যে অংশটা রয়েছে বাক্যের, কি আর বাকি আছে কি বাক্যের? বাক্যের শ্রেণী বিভাগ, গঠনগত দিক থেকে অর্থগত দিক এবং পড়ানো হবে, তাই তো? এই তিনটে অংশ আমাদের বাকি রয়েছে। আচ্ছা, আমরা এইগুলো প্রত্যেকটার শ্রেণী একদম পুরো ডিটেলসে পড়বো, ঠিক আছে? এইগুলো বলতে আমি আর একটা জিনিস বলতে চাইছি যে ধরো গঠনগত দিক থেকে আমরা সবাই জানি কটা ভাগ গঠনগত দিক থেকে? আচ্ছা, গঠনগত দিক থেকে বাক্য 4টি প্রকার এখন। আচ্ছা, গঠনগত বলতে কি বোঝাতে চাইছে বা অর্থগত বলতে কি বোঝাতে চাইছে? গঠনগত বলতে কেউ বলতে পারবে? গঠনগত বলতে বাক্যের রূপটা দেখ, মানে বাক্যের মানে বাইরের যে রূপটা, বাইরের যে গঠন, হ্যাঁ, সরল জটিল যৌগিক মিশ্র, সরল জটিল যৌগিক মিশ্র। ওটা তো আমরা ভাগের মধ্যে চলে গেলাম। আমি বলছি গঠন বলতে কি বোঝাতে চাইছে? আমরা তো ওই চারটে অংশকে ধরে আমি অন্য কোনো নাম দিয়ে বলতে পারতাম যে বাক্যের অমুক গত শ্রেণী বিভাগ, কিন্তু গঠন কেন বললো? ও তাহলে কি আপনি ওই স্যার বাক্যটা মানে কিভাবে অ্যাকচুয়ালি গঠিত হয়েছে, মানে সাধারণভাবে গঠিত হয়েছে না বাক্যের বাহ্যিক প্রাকৃতিক বৈচিত্র্য হতে পারে তো? হ্যাঁ, বাহ্যিক বাইরের যে আমরা যেটাকে দেখছি, আমাদের কিন্তু তখন অর্থগত বিষয়টা ভাবনা চিন্তা আসছে না। অর্থ মানে হচ্ছে
বলবো যে ধরো একটা বাক্য, তখন তার অভ্যন্তরীণ দিকটা দেখছি। হ্যাঁ অভ্যন্তরীণ দিকটা দেখছি। প্রশ্নসূচক, বিস্ময়সূচক ওইগুলো বলছেন? হ্যাঁ ওইগুলো তো, না ওগুলো তো অর্থগতর মধ্যে চলে যাচ্ছে। আমি বলছি যে গঠন, তাহলে সরল জটিল যৌগিক মিশ্র এটা কোথায় যাচ্ছে? আমি এটা গঠনগত দিক থেকে যাবে। গঠনগত ব্যাপারটা কি আসলে আমার প্রশ্ন এইখানে, কেন আমরা ওই যে সরল, জটিল আর যৌগিক, আর কি আছে অনেকে ধরছে, এই যে 4 প্রকার আমরা বলছি গঠনগত, তো আমরা এই 4 প্রকার দিয়ে আমরা অন্য কিছু একটা নাম দিতে পারতাম কি, কিন্তু গঠন কেন নাম দিলাম? বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা কি সমাপিকা ক্রিয়ার যে রূপ বিন্যাস এটাকে বলছি? হ্যাঁ এটা কি সঠিক নিয়ম মেনে তৈরি হয়েছে নাকি, মানে সাপেক্ষ আর ওই অব্যয় যোগ করে ওটা যোগ বিয়োগের ব্যাপারটা ওইখানটা তো থাকছে না তো? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সবাই কর্তা ক্রিয়া কর্ম এইভাবে তৈরি ঠিকঠাক আছে কি? বাক্যের গঠনগত ক্রিয়ার গঠনগত অবস্থানটা দেখি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে, সবাই কম বেশি মোটামুটি ভাবনা চিন্তা করে বেশ অন্যভাবে বার করার চেষ্টা করেছো। হ্যাঁ, এখানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাক্য যখন আমরা তৈরি করছি, ধরো বললাম যে রাম রাম বনে ফুল পাড়ে, ফুল পাড়ে, আমরা কি বাংলা বাক্যের পদক্রমের কথা বলছেন? সেটা কিছুটা আসতে পারে। আমি বলতে চাইছি একটুখানি বলে নি, বলতে চাইছি যে একটা বাক্য যখন গঠিত হয় আমাদের প্রথম নজর আসে কি, বাক্যের বাইরের সৌন্দর্য, বাইরের সৌন্দর্য না, যে বাক্যটা বা এটা বেশ ভালো বাক্য, বা এটা বেশ, আমরা কি তখন ভাবি যে এটার মানে এই, তার মানে এটা ভালো বাক্য, এটার মানে খারাপ, তার মানে এটা খারাপ বাক্য, এরকম কিন্তু আমরা ভাবি না। আমি বলতে চাইছি যে বাইরের যে বাহ্যিক রূপ, যে একটু আগে কি একজন বলছিলে যে বাইরের বাহ্যিক যে রূপ, সেই রূপটা আমরা প্রথমে প্রত্যক্ষ করছি, তার ভিত্তিতে যে বিশ্লেষণটা করছি, সেই জন্য এইটার নাম দিচ্ছে গঠনগত বাক্য। এইবার এইখানে প্রশ্ন মানে থেকে যায় যে গঠনগত বাক্য সেটা অর্থগত মধ্যে পড়তে পারে না, পারে না? পড়তে কিন্তু পারে, ঠিক আছে। একই বাক্য দু জায়গায় দুরকম ভাবে হতে পারে। আমার মূল উদ্দেশ্য যে বাইরে যখন বাহ্যিক রূপটা দেখছি তার উপরে ভিত্তি করে যখন বিশ্লেষণটা করছি তখন সেটা হয়ে যাচ্ছে গঠনগত, আর যখন আমরা অর্থের উপরে নির্ভর করে বাক্যের শ্রেণী বৈষম্য তৈরি করছি তখন সেটা কিন্তু বাক্যের অর্থগত শ্রেণীবিন্যাস হচ্ছে, ঠিক আছে। এইটাই আমার বলার ছিল যে গঠন আর অর্থ ব্যাপারটা কি। আচ্ছা, কিছু বইতে দেখবে, আমি আসলে এইখানে এরকমই একটু করেছি, যেহেতু আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড ভাবনা চিন্তা নিয়েই চলতে হয়, সেই জন্য আমি কিছু বই ওদের দেখছিলাম সমগ্রটা, তার ভিত্তিতে আমি একটা এবং আমি বামনদেবের বইটা কম বেশি সবার কাছে আছে, ঠিক আছে, সবগুলো মিলিয়ে মিশিয়ে তারপর রামেশ্বর স এরকম বই কিছু দেখবে, দেখলে দেখবে যে কোথাও বলা হচ্ছে যে বাক্যের গঠনগত যে রূপ সেটা হচ্ছে 4টে ভাগ, আবার কোথাও বলছে 3টে, যেটা একটু আগেই হচ্ছিল, একটা সরল, একটা জটিল, আর একটা হচ্ছে যৌগিক, তাই তো? এই 3টে ভাগ আমরা পাচ্ছি। এবার সরল ব্যাপারটা কি, সরলটা কি আসছে? সরল ওখানে সাপেক্ষ শব্দ জোর যুক্ত হবে না, অব্যয় যুক্ত হবে না, একটা মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকছে, একটা ক্রিয়া। হ্যাঁ, এবং সমাপিকা, একটা সমাপিকা ক্রিয়া থাকবে আর কর্তা থাকবে, কর্তা বা উদ্দেশ্য থাকবে। সমাপিকা ক্রিয়া কিন্তু একটা থাকবে, তুমি অন্য ক্রিয়া যাই থাক না কেন সমাপিকা ক্রিয়া একটা থাকবে, এটা মাথায় রাখতে হবে সরল বাক্যের মধ্যে। হ্যাঁ, বললাম যে একটা বাক্যের মধ্যে, সরল বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা একটাই হবে, ঠিক আছে। এইরকম যদি হয় তাহলে সেটা, হ্যাঁ স্যার বলছি যে কর্তা তো একাধিক থাকতে পারে। কোনটা? সরল বাক্যে? সরল বাক্যে কর্তা একাধিক থাকতে পারে। যখন এরকম একটা উদাহরণ দাও। স্যার রাম শ্যাম একাধিক থাকতে পারে, রাম শ্যাম যদু বনে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাম শ্যাম এবং যদু বনে গেল। হ্যাঁ, রাম শ্যাম এবং যদু বনে গেল। আচ্ছা আচ্ছা, এবং আসবে না।
হ্যাঁ হ্যাঁ, একজন করে বলো। সরল বাক্যে তো একটাই মাত্র কর্তা থাকবে এবং সমাজক্রিয়া ক্রিয়া থাকবে। দেখো যেমন রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়, উদ্দেশ্য তো অনেক থাকতে পারে, অব্যয়যুক্ত হয়ে যাচ্ছে, যৌগিক বাক্য হয়ে যাচ্ছে। কোনটা বলো? এবং বললেন না যে রাম, শ্যাম এবং যদু, হ্যাঁ এবং যেহেতু আসছে, এবং আসলো মানেই তোরা হয়ে যৌগিক বাক্য, যৌগিক বাক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু স্যার সংযোজক অব্যয় ও বা এবং সরল বাক্যে যোগ হতে পারে, ব্যতিক্রম কিছু নিয়ম দেখেছিলাম। আমি এই জায়গায় আসি, তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি। দেখো, ব্যতিক্রমকে ধরে যদি তুমি নিয়মটাকে ধরতে যাও তাহলে কিন্তু সংজ্ঞা নিয়ম কোনো কিছুই মানবে না। ব্যতিক্রম মানে ও আলাদাভাবে চলছে। আমি কি বলছি বোঝা গেছে? তুমি যখন কোনো কিছু বলবে ব্যতিক্রম, সে তো আলাদা ব্যতিক্রম থাকবেই, সেটা তো নিয়ম মানছে না। আমি যখন নিয়ম বলছি যে যেখানে একটা বাক্য সেখানে এই কর্তা একটা আছে, এটা তুমি বলতে পারো যে এখানে আর একটা কর্তা রাম ও আসলে তাও দেখো সেই যৌগিকের কথা চলে আসছে, ঠিক আছে। এই জন্য এখানে সাধারণভাবে ধরা হয় যে কর্তা একটা, কিন্তু কিছু ব্যতিক্রম থাকে যেগুলো নিয়মকে কিন্তু পুষ্ট করে, তা না হলে নিয়মটা তুমি পাবে কোত্থেকে? তাহলে তো গড় নিয়ম হয়ে যাবে, এক একটা এক রকম ভাবে আসবে। আমি বোঝাতে পারছি কি বললাম? যে কিছু জায়গা আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। তবে স্যার এই প্রশ্নটা আমাকে একজন বলেছিল, হ্যাঁ আমি ওই জন্য আমি মানে সংজ্ঞাটা প্রথমে আমি একটি কর্তা হিসেবে বলতাম, তো আমাকে পরে আমাদের একজন টিচার আমাকে ভুলটা ধরে দিয়েছিল যে এইভাবে বলা যাবে না। আমি বললাম ঠিক আছে, তুমি বলছো যখন আমি আরো ডিপলি ভাববো এটা নিয়ে। কিন্তু একটা কথা আমার বলার, যে যখন ব্যতিক্রমকে তুমি ওকে ব্যতিক্রম হিসাবে তুলছো, তাহলে তুমি এই যে নিয়মটা যাচ্ছে সেই নিয়মের মধ্যে তো ওটা পড়ছে না। তাহলে তুমি নিয়ম অনুযায়ী কেন ওটাকে প্রশ্ন করবে? ব্যাকরণ এই জন্য না অনেক প্রবলেম রয়েছে। এই যেমন আমি গঠনগত কথা বলছি, আমি একটা প্রশ্ন করেছিলাম আমার প্রফেসরদেরকে যে স্যার সমাসের নাম কেন সমাস হলো? অন্য কিছু তো হতে পারত। কারকের নাম কারক হচ্ছে কেন? কারক শব্দটা কেন আমরা যুক্ত করছি ওখানে? এরকম কেন হবে আর কি? ঠিক আছে, যেটা যে নামটা দিচ্ছি আমরা, এটা কেন হলো তার তো কোনো যুক্তি রয়েছে। ধরো না আমার তোমার হচ্ছে শিয়ালদাহ একটা স্থানের নাম বলছি আমরা, নিশ্চয়ই কিছু না কিছু কারণের ভিত্তিতে, কারণ ছাড়া কিন্তু কার্যটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি যে জায়গার যে নাম, সেই নামের যদি আমি প্রশ্ন করি যে এই নামটা কেন দিয়েছে, তার কোনো কারণ আছে, ঠিক আছে। তো এইখানে এই যে ব্যাকরণগত দিক, সেখানে সমাস শব্দটা, সমাস কেন আসছে, সমাস শব্দটা মানে ওই নামটা সমাস কেন হচ্ছে? সমাসের নাম তো অন্য কিছু হতে পারতো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, যে আমি যদি মনে করি যে ব্যতিক্রম জিনিস সেটা নিয়মের মধ্যে ফেলবো, বা নিয়ম অনুযায়ী ধরতে গিয়ে ওখানে ব্যতিক্রম আছে যে তিনটে কর্তা থাকছে বা দুটো কর্তা থাকছে, তাহলে এটা তো সরল বাক্যের নিয়ম নয়। তাহলে কিন্তু হবে না, কারণ সরল বাক্যে একটা নিয়ম নির্দিষ্ট রয়েছে, ঠিক আছে। সেই নিয়ম ধরে আমাদের এগোতে হবে। তুমি এটা যদি কনফিউশন হয়, তুমি এটাকে আর বলো না, ছেড়ে দাও। বা তুমি পড়ার সময়, পরীক্ষার সময় তুমি খেয়াল রাখো সেখানে এই অপশনটা আছে না নেই অপশনের মধ্যে, তার ভিত্তিতে তুমি রাখো, ঠিক আছে। তবু আমি আরেকবার দেখে নেবো। আচ্ছা, তাহলে কি পেলাম আমরা? যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলছে। যেমন উদাহরণ দিচ্ছে, পুকুরে পদ্ম ফুল জন্মায়, এখানে পদ্ম ফুল এটা উদ্দেশ্য, হ্যাঁ, এবং জন্মে হচ্ছে বিদেহ। আচ্ছা, যাই হোক, তো এখানে কি হচ্ছে যে সমাপিকা ক্রিয়া জন্মায়, সেই অর্থে জন্মে এই শব্দটা রয়েছে। এটা দিয়ে বুঝতে পারছি। আরো কিছু উদাহরণ, বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও, তোমরা, ঠিক আছে, ধনীরা প্রায় কৃপণ হয়, এই শব্দগুলো যে রয়েছে, দেখলে বুঝতে পারছো যে এখানে একটা করে কর্তা এবং একটা করে সমাপিকা ক্রিয়া আছে। তো তার জন্য এটা সরল বাক্য হতে পারে, ঠিক আছে। নেক্সট, সরল বাক্যের কিছু চেনার উপায় আমি তুলেছি। সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, মনে রাখতে হবে। আর একটি সরল বাক্যে একটি বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। যে কথাটা আমি তখন একটুখানি বলতে গিয়ে বলিনি, সেটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সেটা একাধিক হতে পারে বা একটু হতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া সে কিন্তু একটাই থাকবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, সরল বাক্যের মধ্যে। আচ্ছা, সরল বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকবে,
ক্রিয়াপদ যেটা আছে সেটা উহ্য থাকতে পারে, মানে সরি থাকবে না, থাকতে পারে, কারণ কোথাও কোথাও হয়তো থাকলো না, বুঝে নিতে হবে। আচ্ছা, বাক্যের ভিতরে কোনো খণ্ড বাক্য বা একাধিক পূর্ণ বাক্য থাকে না, এইটা হচ্ছে একটা পয়েন্ট যেটা সরল বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য, যে সেখানে একাধিক ওই খণ্ড বাক্য বা পূর্ণ বাক্য থাকে না। আচ্ছা, এটাও কি বোঝা গেছে? সবাই একটু উত্তর দেবে। হ্যাঁ, বোঝা গেছে কি এটা? হ্যাঁ স্যার বোঝা গিয়েছে। হ্যাঁ বোঝা গিয়েছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। নেক্সট চলো, জটিল বাক্য। আচ্ছা, জটিলে আমরা জানি কি থাকবে? জটিলে একটা প্রধান খণ্ড বাক্য থাকবে আর এক বা একাধিক অপর খণ্ড বাক্য থাকবে। যদি, তথাপি, একদম এইগুলো থাকছে, তাই না? আর আরেকটা যেটা বলছিল যেমন তেমন, যে, সে, যা, তা, এই ধরনের যেগুলো থাকে শর্ত সাপেক্ষ। হ্যাঁ হ্যাঁ, সাপেক্ষ অব্যয়, যেগুলো সাপেক্ষ অব্যয়, শর্ত থেকে যাচ্ছে, সেটাকে বলছি আমরা কি? জটিল বাক্য। এখানে আর তেমন কিছু কঠিন আমার মনে হয় নেই। এই যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে পরিশ্রম করে সে ফল লাভ করতে পারে। হ্যাঁ, যত পড়বে তত শিখবে তত ভুলবে। হ্যাঁ, এখানে বলছে। আচ্ছা চলো, তারপরে এটারও এরকম কিছু বোঝা বা চেনার নিয়ম রয়েছে। বলছে জটিল বা মিশ্র বাক্যকে একাধিক খণ্ড বাক্য থাকে। জটিল বা মিশ্র বাক্যে একাধিক খণ্ড বাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং অন্যগুলি তার মানে সেই বাক্যের উপর নির্ভর করে চলে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। কেউ কি কিছু বলছো? যদি না বলো তাহলে এটাকে মিউট করে রাখো, আবার বে করার সময়, না হলে না সাউন্ড হচ্ছে একটা, সে হয়তো বুঝতে পারছে না। আচ্ছা, তাহলে কি হলো? বলছে যে প্রথমে জটিল বা মিশ্র বাক্যে একাধিক খণ্ড বাক্য থাকে। মিশ্র বাক্য, এই দেখো এইখানে একটা নাম অ্যাড করা হয়েছে, কেন সেটা আমি পরে বলছি। আচ্ছা, একাধিক খণ্ড বাক্য থাকে, এদের মধ্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং অন্যগুলি বাক্যের উপর নির্ভর করে। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং কি বলছে? তুমি প্রথম হবে, এরকম একটা থাকলো। তারপরে কি বলছে? অধিকাংশ জটিল বাক্যের প্রতিটি খণ্ড বাক্যের পর কমা থাকে। এগুলো কিন্তু সরল বাক্যেও তুমি পাবে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কি বলছে? জটিল বাক্যের সাপেক্ষে সর্বনাম ও নিত্য সম্বন্ধীয় যোগ করতে হয়। এই যে সাপেক্ষ সর্বনাম, যে, সে, যা, তা, যিনি, তিনি, এগুলো থাকে। আর নিত্য সম্বন্ধীয় যোগ কি বলছে? যখন তখন, যেমন তেমন, বরং তবু, যেই না অমনি। আচ্ছা, এই জটিল বাক্যকে মিশ্র কেন বলা হলো হঠাৎ করে? বাক্য কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না? স্যার এখানে মানে সরল বাক্য থাকে, মানে জটিল বাক্য, মানে দু ধরনের বাক্য থাকে একসাথে। বেশ, সেটার জন্য হতে পারে, তাই না? আর কিছু কি হয়? অ্যাকচুয়ালি এখানে তো দুটো বাক্য ব্যবহার করা হচ্ছে, এবং এখানে দেখো সরল বাক্যের যেমন শর্ত বলা হচ্ছে সেটা কিন্তু এখানে থাকছে। আমি কি বোঝাতে পারছি? এই জন্য কোথাও কোথাও কখনো কখনো জোর করে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, যেটা আমি ওই ব্যাকরণগত দিকে আমি বললাম যে বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে বলার চেষ্টা করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বললাম যে ওই জটিল বাক্য মিশ্র বাক্য, আমি ওই জন্য ওটাকে তুলে দেখানোর চেষ্টা করেছি যে জটিল বাক্য, অনেকে বলছে এটাকে মিশ্র বাক্য, কারণ হচ্ছে সরল বাক্য দুটো মানে মিশ্রিত হয়ে তৈরি হচ্ছে এখানে, সেটার কথা বলছে। শর্ত সাপেক্ষ সেটা তো পরে, কিন্তু তার আগে এই যে উদাহরণটা দেওয়া হলো, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, বা তুমি পড়াশুনো যদি ভালো করো তাহলে ভালো ফল পাবে। এই তাহলে ভালো ফল পাবে বা তুমি পড়াশুনো যদি করো, দেখো এখানে ওই যে খণ্ড বাক্য থাকছে তার মধ্যে একটাতে সমাপিকা ক্রিয়া এবং কর্তা কোথাও কোথাও থাকছে। ঠিক আছে? এবং বাক্য গঠন করছে কিভাবে? দুটোর সমন্বয়ে। ঠিক আছে? তার জন্য এটাকে জটিল বাক্য বলছে, আবার কেউ কেউ ওটাকে মিশ্র বাক্য বলছে।
চলো, জটিল বাক্যের কিছু শ্রেণীবিভাগ টেনে টুনে বার করেছি আমরা। বিশেষ্যবাচক জটিল বাক্য, বিশেষণবাচক জটিল বাক্য, ক্রিয়া বিশেষণবাচক জটিল বাক্য। বিশেষ্যবাচক বলতে কি বোঝাচ্ছে? যে জটিল বাক্যের অধীনে খণ্ডবাক্যটি স্বাধীন সরল বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত বিশেষ্য গুচ্ছ হিসাবে অবস্থান করে, ঠিক আছে, তাকে কি বলছে? বিশেষ্যবাচক জটিল বাক্য। বিশেষ্যবাচক জটিল বাক্য বলছে যে আমি তাকে বলবো যে আমি যাব না, আমি তাকে বলবো যে আমি যাব না। আবার ভালো করে এইখানটায় বোঝো যে যে জটিল বাক্যের অধীনে খণ্ডবাক্যটি স্বাধীন সরল বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত বিশেষ্য গুচ্ছ হিসাবে অবস্থান করে। দেখো বাক্যটা, উদাহরণটা দেখে না, বলছে আমি তাকে বলবো যে আমি যাব না। তাহলে এখানে আমি স্বাধীন সরল বাক্য কোনটা? এখানে আমি তাকে বলবো। আচ্ছা, যার প্রধান ক্রিয়াপদটা কি রয়েছে, বা ক্রিয়াপদটাকে যদি তুমি কি দিয়ে প্রশ্ন করো, যেখানে মানে মানে বলা হবে যে আমি যাব না, এটা আর কি অধীনে খণ্ড বাক্য হিসেবে থাকছে, যে আমি তাকে বলবো, কি বলবো? যে আমি যাব না, তাই তো? তাহলে এটা খণ্ড বাক্য। একটা হচ্ছে তোমার প্রধান সরল বাক্য, এই অংশটা, সরল বাক্য, আর হচ্ছে আমি যাব না, এটা হচ্ছে কি খণ্ড বাক্য, তাই তো? এবার কি বলা হচ্ছে? যে জটিল বাক্যের অধীনে খণ্ড বাক্যটি স্বাধীন সরল বাক্যের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত বিশেষ্যগুচ্ছ হিসাবে অবস্থান করে। মানে এর যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের সঙ্গে এটা সম্পর্কযুক্ত রয়েছে, সেই হিসাবে বলছে যে বিশেষ্যবাচক এটা হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে, যেহেতু বিশেষ্য হিসাবে সম্পর্ক বা কাজ করছে সেই জন্য। আচ্ছা, এইখানে একটু মানে এ টাইপের দেওয়া আছে, জাস্ট একটু জেনে রাখো, তারপরে আমরা পরে আলোচনা যখন করব, মানে প্র্যাকটিস যখন করব, তখন এই জিনিসগুলো আরো বেশি বেশি করে, তখন আরো দেখবে যে ধারণাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাক্য টোটালটা হয়ে যাক, পরের দিন আবার কিছু নিয়ে আসবো। হ্যাঁ স্যার, এই উদাহরণটা আমি আমি তাকে বলবো যে আমি যাব না, স্যার এখানে এই প্রথম খণ্ড বাক্যটা কি আমি যাব না এটা হওয়া উচিত ছিল না? আমি যাব না খণ্ড বাক্য, প্রধান খণ্ড বাক্য ওটা। হ্যাঁ, এই তো খণ্ড বাক্য তো লিখে দিয়েছি যে, আর এটা সরল বাক্য, সেটা বলছি আমি তাকে বলবো। ওই লেখা দেখলাম তো উপরে, ওই প্রধান খণ্ড বাক্য বলে লিখে রেখেছিল। ওটা খণ্ড নয়, ওটা হচ্ছে সরল, সরল, এটা সরল, বোঝা গেছে? আচ্ছা ঠিক। হ্যাঁ হ্যাঁ, নিচেরটা খণ্ড বাক্য, ঠিক আছে। আচ্ছা, পরেরটা, এরপরে বিশেষণ হিসাবে থাকছে বিশেষণবাচক জটিল বাক্য। যে জটিল বাক্যের অধীনে খণ্ড বাক্যটি স্বাধীন সরল বাক্যের কোনো বিশেষ্য পদকে বিশেষিত করে, বিশেষ্য পদকে বিশেষিত করে, তাকে বিশেষণ। এইখানে একটু বুঝতে হবে যে স্বাধীন সরল বাক্যের কোনো একটি, স্বাধীন সরল বাক্যের কোনো একটি বিশেষ্য পদকে বিশেষিত করে, তাকে বলছে বিশেষণবাচক জটিল বাক্য। বলছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে স্নেহ করে না, এমন কোনো মা নেই যে সন্তানকে স্নেহ করে না। আচ্ছা, এই বলছে এই বাক্যে কি স্বাধীন সরল বাক্যে সর্বনাম আমিকে বিশেষিত করেছে স্বাধীন খণ্ড বাক্য। এইখানে কি বোঝা গেছে? আগে এইখানে বোঝো যে বলছে এমন কোনো মা নেই যে তার সন্তানকে স্নেহ করে না। এবার এখানে সরল বাক্য কোনটা? এখানে সরল বাক্য কোনটা আর খণ্ড বাক্য কোনটা? এমন কোনো মা নেই, এটা কি সরল বাক্য স্যার? সন্তানকে কি স্নেহ করে না, এটা সরল বাক্য। সন্তানকে স্নেহ করে না হলে খণ্ড বাক্য, এমন কোনো মা নেই। হ্যাঁ,
এইবার দেখো মায়ের কথা যখন বলা হচ্ছে, স্নেহটা কি? এটা স্নেহ করে না, এখানে স্নেহটা বিশেষণ। বিশেষণ, তাহলে সেই বিশেষণ কি করছে? বিশেষণ মা বলছে যে মা নেই যে স্নেহ করে না, তার মানে বিশেষণ আগের বাক্যের সঙ্গে এর সম্পর্ক স্থাপিত হচ্ছে, তাই না? যে মায়ের স্নেহ সেটাকে বোঝাচ্ছে, সেইটার জন্য এটাকে একটু বলছে যে বিশেষণ বাচক জটিল বাক্য। ঠিক আছে, তো গরম ঘেমে যাচ্ছে। নেক্সট, ক্রিয়া বিশেষণ বাচক জটিল বাক্য। যে জটিল বাক্যের অধীনে খণ্ড বাক্যটি স্বাধীন সরল বাক্যের মূল ক্রিয়াটিকে বিশেষিত করে, মূল যে ক্রিয়া রয়েছে তাকে বিশেষিত করছে। বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এইখানটায় একটা জিনিস, কিছু যদি কারোর না সমস্যা হয় বুঝতে, শুধু এইটুকুনি মনে রাখতে হবে যে এখানে এসে বিশেষণ সেটাকে চিহ্নিত করছে, এখানে এসে ক্রিয়াটাকে চিহ্নিত করছে। আগের বাক্যটার সঙ্গে এই যে ক্রিয়া বা এই যে বিশেষণ, সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে একটা সম্পর্কযুক্ত রয়েছে। ঠিক আছে, এবং আগের বাক্যটা এইখানে এসে এর সঙ্গে সম্পর্ক তৈরি করে বিশেষিত করছে। ঠিক আছে, যেমন বলছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই যে একলা চলো, এটা তো ক্রিয়াপদ, তাই না? চলো সেটা কেমন করে? একলা চলো, তাহলে একলা চলো, ওই জন্য ক্রিয়া বিশেষণ বলছে। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, সবারই কি একই? দেখা যাচ্ছে, যার একটু সমস্যা হবে তার একটু করো, লেফট হয়ে আবার জয়েন করো, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা বোঝা গেছে কি এইটুকুনি, যে যখন আমরা বিশেষণ বাচক জটিল বাক্য বলছি তখন বিশেষণের কথা তুলছে, যখন ক্রিয়া বিশেষণ বাচক বলছি তখন ক্রিয়ার সঙ্গে বিশেষণ একটা যুক্ত থাকছে, তার সঙ্গে আগের বাক্যের সম্পর্কটা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, আমরা আরো যখন প্র্যাকটিস করব, এখানে আমরা প্র্যাকটিস অনেকগুলো করব, ঠিক আছে, তখন এটা বুঝতে সুবিধা হয়ে যাবে। আর বাক্যান্তর আমাদের মূল লক্ষ্য। ঠিক আছে, একটা বাক্য থেকে আর একটা বাক্য, সেটা। নেক্সট কি বলছে? যৌগিক বাক্য। একাধিক সরল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। সরল বাক্য দুটি তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি, মানে এখানে দুটো সরল বাক্য পাচ্ছি আমরা। তাহলে দেখো এখানেও কিন্তু সেই সরল বাক্য অব্যয়ের দ্বারা যুক্ত হচ্ছে, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটা আমরা সবাই জানি। এবং বরং, কিন্তু, ও, এই ধরনের শব্দ এখানে যুক্ত থাকে, তাই তো? এই যে বলছেন এবং, বরং, কিন্তু, ও, আর প্রচুর রয়েছে অব্যয় পদ, সেই অব্যয় পদগুলো এখানে কিন্তু যুক্ত থাকে। আর বলছি তবে এছাড়া কোনো অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য একসঙ্গে যৌগিক বাক্য গঠন করতে পারে। ঠিক আছে, অনেক সময় অব্যয় ছাড়াও, সেটা ওই যে ব্যতিক্রম টাইপের মধ্যে পড়ে যাচ্ছে, ওই জন্য এটাকে একটু হাইলাইট করে রেখেছি। আচ্ছা, তাহলে তিনটে পেলাম, লাস্ট যেটা পাচ্ছি আমরা মিশ্র। বলো এবার মিশ্রটা তোমরাই বলবে। মিশ্র একটা এক্সাম্পল দেবেন স্যার? কোনটা? ওই শেষেরটা, তবে কোনো অব্যয় ছাড়া দুটো সরল বাক্য। আমার এই মুহূর্তে মনে নেই আসলে, আমি বলে দেবো। ঠিক আছে, আমি পরের দিন আমি ক্লাস শেষ করেও দরকার আমি বলবো। হ্যাঁ বলো স্যার, আমি বলবো উদাহরণ। হ্যাঁ, তাকে চেনাও শক্ত, ধরাও শক্ত। তাকে চেনাও শক্ত, ধরাও শক্ত। এক্ষেত্রে যখন কোনো অব্যয় থাকবে না, তখন সেখানে কমা প্রয়োগ করে আমরা তাকে যৌগিক বাক্য করতে পারি। আমি কোন একটা বই পড়েছিলাম, হয়তো কালীপদ চৌধুরীর বইয়ে কোন এক সময়। আচ্ছা, শক্ত, আর একটা কি বললে? ধরাও, তাকে চেনাও শক্ত, ধরাও শক্ত। এটা কিন্তু যৌগিক বাক্যই হবে। হ্যাঁ, যৌগিক বাক্য। তাকে চেনাও শক্ত, ধরাও শক্ত। আচ্ছা, যৌগিক বাক্য এটার পাশাপাশি আরেকটা যেটা আমি এখানে তুলিনি, সেটা হচ্ছে মিশ্র বাক্য। মিশ্র বাক্যটা কি আসলে?
মিশ্র বাক্যটা সরল প্লাস জটিল, জটিল প্লাস জটিল, জটিল প্লাস যৌগিক, হ্যাঁ যৌগিক প্লাস যৌগিক, এগুলো দিয়ে মিশ্র বাক্য তৈরি হতেই পারে। হ্যাঁ, জটিল প্লাস জটিল, আচ্ছা সরল প্লাস যৌগিক, তাই তো? বা তিনটে একসঙ্গে যুক্ত হতে পারে। হ্যাঁ বলো। সরল প্লাস জটিল হবে। ও হ্যাঁ, জটিল, সরি সরি। আচ্ছা, এটা হবে জটিল। আচ্ছা, এরকম কিছু যখন পাচ্ছি আমরা সেইগুলোকে, বা এমন হয় কখনো সরল, জটিল এবং যৌগিক তিনটের মিশ্রণে কিন্তু মিশ্র বাক্য তৈরি হচ্ছে, ঠিক আছে? এরকম বাক্য আমরা পেয়েছি। তো আমরা তাহলে এখানে কি কি পড়লাম? শুরু থেকে কি কি পড়লাম? গঠনগত, হ্যাঁ স্যার বলছি, আমাকে একটা জিনিস একটু বুঝিয়ে দেবেন, একটু বুঝতে পারিনি। ওই ক্রিয়া বিশেষণ বাচক ছিল না, ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, ক্রিয়া বিশেষণ বাচক, ক্রিয়া বিশেষণ বাচকে কি থাকছে? দেখো, দুটো বাক্য আছে তো, তোর ডাক শুনে কেউ না আসে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। এখানে দুটো বাক্য কি কি বলো? যদি তোর ডাক শুনে কেউ না আসে, এটা হচ্ছে মানে সরল বাক্য, আর তারপরেরটা খণ্ড বাক্য। তোর ডাক শুনে কেউ না আসে, এই টোটালটা হচ্ছে একটা বাক্য। আর এখানে পরের যে অংশটা আছে সেটা হচ্ছে একলা চলো রে, এটা হচ্ছে আর একটা বাক্য। এবার এই একলা চলো রে, চলো, চলোটা কি হচ্ছে? ক্রিয়া। এর আগে কি বসছে? একলা, তাই তো? তাহলে এটা তো একটা বিশেষণ, হ্যাঁ স্যার, তাই তো? হ্যাঁ, সংখ্যাবাচক বিশেষণ বলতে পারি আমরা। তা দেখো, বিশেষণ ক্রিয়ার আগে বসছে, তাহলে ক্রিয়া বিশেষণ আমরা পেলাম, এবং আগের বাক্যের সঙ্গে এর একটা সম্পর্ক প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? এরকম যখন হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণবাচক জটিল বাক্য, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গঠনগত দিক থেকে পেলাম সরল, যেখানে কি কি থাকবে না দেখি, যদি তবে যাতা এই সমস্ত থাকবে না, তাই না? যেমন তেমন, এবং, বরং, এই ধরনের কিছু থাকবে না, যেখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং একটা কর্তা থাকবে, সেটা হচ্ছে সরল বাক্য। যৌগিক বাক্য কি হবে? যেটাতে কিছু অব্যয় যোগে শব্দ তৈরি হবে, সেখানে দুটো বাক্য থাকতে পারে, একটা সমাপিকা মানে সরল বাক্য থাকতে পারে, বা যৌগিক মানে থাকতে পারে, একটা খণ্ড একটা প্রধান এরকম থাকতে পারে, কিন্তু সেখানে কিছু, বেশিরভাগ ক্ষেত্রে কিছু হচ্ছে তোমার ওই কিন্তু, ও, না, আর, অব্যয়, এই ধরনের কিছু অব্যয় থাকে। আর জটিল বাক্য হচ্ছে কি, যেখানে দুটো বা তার বেশি অপ্রধান বাক্য থাকছে, ঠিক আছে? বা খণ্ড বাক্য বলতে পারছি আমরা, সেটা যদি তবে যা তা যেমন তেমন এই ধরনের সংযোজক দিয়ে যুক্ত করা হচ্ছে অব্যয়, ঠিক আছে? তো এই মোটামুটি গেল। আর এর সঙ্গে মিশ্র বাক্য, সরল, জটিল, যৌগিক এবং যৌগিক, এদের যে কোনো দুটো বা তিনটের সংযোগে যখন বাক্য তৈরি হচ্ছে সেটাকে মিশ্র বাক্য বলছে। এরপরে আমরা অর্থগত দিক আসবো। সেখানে মোটামুটি আমি কতগুলো ভাগ করেছি। একটা হচ্ছে নির্দেশক বাক্য, তারপরে আসছে প্রশ্নবোধক বাক্য, তারপরে আসছে অনুজ্ঞা সূচক বাক্য, তারপরে আসছে প্রার্থনা সূচক বাক্য, তারপরে আসছে সন্দেহ সূচক বাক্য, তারপর আবেগ সূচক বাক্য, তারপর হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। এইখানে এবার তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার হ্যাঁ বাচক না বাচক যে বাক্য ছিল সেটা নিয়ে আসেননি কেন, বা অস্তত্ব
বা সদার্থক বাক্য যেটাকে বলছি, হ্যাবাচক বা সদার্থক বা অস্ত্রার্থক বাক্য, নাবাচক বা নেগেটিভ বা নঅর্থক বাক্য, সে দুটো। ওটা তো নির্দেশক বাক্যের ভাগ। হ্যাঁ, এটা বলছো তোমরা, তাই না? আচ্ছা আমাকে এটা বলো, নির্দেশক বাক্যেরই ওই দুটো কি ভাগ থাকে শুধু? না স্যার, ওগুলো সবগুলোরই বাক্যের ভাগ হতে পারে। এইখানে আমার বলার প্রশ্ন, এইটা না সব বইতে, বেশিরভাগ বইতে দেখবে নির্দেশক বাক্যের ভাগ রয়েছে। আমার এইখানেই প্রশ্ন যে হ্যাবাচক নাবাচক, এটা তো সব জায়গায়, এই যে প্রশ্নবোধক করছি আমি, এখানে একটা প্রশ্ন বলছি যে তুমি কি আজ বাড়ি যাবে, এই যে তুমি কি আজ বাড়ি যাবে, তাহলে এটা কি হ্যাবাচক না? বা বলা হলো তুমি কি আজ বাড়ি যাবে না, তাহলে এটা কি নাবাচক নয়? একটু বলবেন। হ্যাঁ স্যার, বাক্যের মধ্যে না থাকলেই নেগেটিভ। তাহলে তাহলে সব বাক্যই, সরল বাক্য বলি, জটিল বাক্য বলো, মিশ্র বলো, সব ক্ষেত্রেই তো এই নেগেটিভ বা অ্যাফার্মেটিভ যে কোনো একটা থাকতে পারে বাক্য অনুযায়ী। যেখানে নানি নয় থাকবে নেগেটিভ হয়ে যাবে, যেখানে নানি নয় এই সমস্ত গুলো থাকবে না সেখানে অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক হয়ে যাবে। আমি কি বোঝাতে কথা বলছি আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বললেন যে তুমি কি আজ বাড়ি যাবে, এই যে প্রশ্নের উত্তরটা আমার হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। তো অবশ্যই। তাহলে এটা কি ভাবে নেবো? এটা আমি যদি হ্যাঁ বলি তবেই তো এটা হ্যাঁ বাচক হবে, না বলে না বাচক হবে। এই যে তুমি কি আজ বাড়ি যাবে, এটা তো প্রশ্নবাচক বাক্য একটা, এটাকে আমি কিভাবে হ্যাঁ? না, আমি বলছি যে প্রশ্নবোধক বাক্য সেটা কি হ্যাবাচক বা নাবাচক হতে পারে না? বা আমি বললাম অনুজ্ঞাসূচক বাক্য, সেটা কি হ্যাবাচক বা নাবাচক হতে পারে না? আমি বোঝাতে পেরেছি বিষয়টা? তুমি যেটা বলছো যে তুমি কি আজ বাড়ি যাবে, আমি বললাম না, তাহলে তখন নাবাচক বাক্যের মধ্যে পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু সেটা তো পড়ছে ওর মধ্যে, আমি যদি ধরি ওটাকে। ঠিক আছে, অতএব এই জায়গাটাতে আমার মনে হয়েছে এটা যে হ্যাবাচক বা নাবাচক প্রত্যেকটা বাক্যের মধ্যেই আছে, বাক্য অনুযায়ী নির্ভর করছে সেটা হ্যাঁ হবে, না হবে, না কি হবে। ঠিক আছে, চলো এবার আমরা একটা একটা করে দেখে নিই। হ্যাবাচক নাবাচকটা তো ক্লিয়ার হলো। নির্দেশক বাক্য, কোনো বক্তব্য নির্দেশ করা বোঝাবে, একদম সহজভাবে কোনো বক্তব্য নির্দেশ করা বোঝাচ্ছে, তাকে নির্দেশক বাক্য বলে। যেমন আমরা ভারতে, বা নির্দেশক বলতে আমরা অনেকটা বর্ণনা টাইপের কিছু বলে থাকি, বা হতেও পারে বর্ণনা হয় অনেক সময়। ঠিক আছে, বা আমার কিছু বক্তব্য সেটাকে আমি তুলে ধরলাম। ঠিক আছে, মানে বিবৃতমূলক বাক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এটা যেমন আমরা ভারতে বসবাস করি, প্রকৃতির বিচিত্র সমাবেশে ভারতের মতো আর কোথাও নেই সমাবেশ। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা সেটা আসছে, বললো বাঙালিরা মাছ ভাত খেতে ভালোবাসে, এগুলো সব দেখো একটা বিবৃতি দিচ্ছে, একদম মানে বিবৃতি বললেই সব থেকে বেটার অপশন হয়। মাতৃঋণ কোনোদিনও শোধ করা যায় না, একটা বিবৃতি করা হচ্ছে। তাহলে এগুলো সমস্তটা হচ্ছে, এটাকে আমরা তাহলে বিবৃতিমূলক বাক্য তো বলতে পারি। বলো দেখি, বলা যায় কি? হ্যাঁ স্যার, বলা যায়। উদাহরণ দেখলাম আমরা, এরপরে আসে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কি হবে, বা প্রশ্নবাচক বাক্য কি হবে? কোনো প্রশ্ন করা বোঝাবে, তাই তো? প্রশ্ন করা বোঝায় তো প্রশ্নবোধক বাক্যে। হ্যাঁ স্যার। এবার দেখো, প্রশ্ন করা বোঝায় এইটা না দুটো ভাবে হতে পারে। একটা, এই যেমন আমি বললাম যে তুমি কি বাড়ি যাবে,
এই যে কি, কেন, ঠিক আছে, এই ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন বোধক শব্দ দিয়ে প্রশ্ন করা বোঝাতে পারে, আর একটা ওইগুলো ছাড়া প্রশ্ন করা বোঝাতে পারে। তাহলে এই যে কি, কেন, কখন, এগুলো দিয়ে প্রশ্ন করা বোঝায়। এরকম আরো অজস্র রয়েছে, সেগুলো দিয়ে। আবার কোথাও এইগুলো থাকবে না। একটা উদাহরণ, তুমি কলকাতায় কোথায় থাকো, এটা দেখো কোথায় প্রশ্ন করার একটা মানে সব প্রশ্নবোধক শব্দ রয়েছে, কোথাও প্রশ্নবোধক শব্দ থাকবে না। এরকম একটা উদাহরণ কেউ বলতে পারবে? তুমি খেয়েছো? স্যার ওটা সম্পূর্ণ স্যার বলার ভয়েসের উপরেই নির্ভর করবে। হ্যাঁ, খেয়েছো পুরো ভয়েসের উপরে, আর শেষে স্যার জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, মানে বাক্য যখন আমরা লেখা দেখবো তখন জিজ্ঞাসা চিহ্ন তো অবশ্যই দেখবো, তাই না? তাহলে এইটা বোঝা যাচ্ছে কিসে? প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। ঠিক আছে? বা তোমার কাজ কমপ্লিট হয়নি, আমরা বলি না তোমার কাজ সম্পূর্ণ হয়নি, তাহলে দেখো এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কাজ সম্পূর্ণ হয়নি, প্রশ্ন করছি আমি। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য হতে পারে দুটো ভাবে। ঠিক আছে? নেক্সট, অনুজ্ঞা সূচক বাক্য, যেখানে কি হয় আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থবোধক শব্দ থাকে, তাকে বলছে অনুজ্ঞা সূচক বাক্য। যেমন একটা গান শোনাও তো, ঠিক আছে, অনুরোধ করছে বা আদেশ করছে, বোর্ডে যাও, অঙ্কটা করো স্যারেরা। কেউ কেউ আর উপদেশ দিচ্ছেন, হ্যাঁ, যে ভালো করে না পড়াশুনো করলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। এই যে সব বাক্যগুলো আমরা বলছি, দেখো এগুলো অনুজ্ঞাবাচক বাক্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার অনুজ্ঞা, এটার বোধহয় দুটো ভাগ রয়েছে, তাই না? একটা বর্তমান অনুজ্ঞা, একটা ভবিষ্যৎ অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞা মানে সেই টেন্সে চলে যাচ্ছি কিন্তু আমরা, তাই না? টেন্স আছে না বাংলায়? ক্রিয়ার কাল, ক্রিয়া যখন করছি ক্রিয়ার কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঐতিহাসিক বর্তমান, বর্তমান অনুজ্ঞা। আর ভবিষ্যতের ক্ষেত্রে সাধারণ বর্তমান, এই সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনুজ্ঞা। আর অতীতের ক্ষেত্রে কি ভাগ আছে, কে বলবে? ভবিষ্যৎ ভবিষ্যৎ ওই বাকিগুলো হচ্ছে পুরাঘটিত অতীত আছে, হ্যাঁ, ঘটমান অতীত, পুরাবৃত্ত অতীত আর নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত, একদম। আচ্ছা, তাহলে দেখো বর্তমান অনুজ্ঞাটা কি বলছে। বর্তমান মানে বর্তমান কালে যখন বোঝাবে কোনো কিছু আদেশ করাটা, যে যে অনুজ্ঞা সূচক বাক্যের ক্রিয়া বর্তমান কালে নির্দেশ করে তাই হলো বর্তমান অনুজ্ঞা। আর ভবিষ্যৎ অনুজ্ঞা কি বলছে? যে অনুজ্ঞাবাচক বাক্যের ক্রিয়া ভবিষ্যৎ কাল নির্দেশ করে তাকে বলা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। তুমি কাল একবার আমাদের বাড়িতে এসো। ঠিক আছে? কাল, এই যে কালকে আসার কথা বলছে। আর এখানে দেখো বলছে এই রাস্তা দিয়ে যেও না, বারণ করে দিচ্ছে। আর এখন হয়তো কেউ যাচ্ছে, হঠাৎ করে বললাম এই রাস্তা দিয়ে যেও না। ঠিক আছে? এরকম ধরনের যে বর্তমান কালে যখন কোনো কিছু আদেশ, অনুরোধ, উপদেশ এই সমস্ত বোঝাবে তখন বর্তমান অনুজ্ঞা, আর ভবিষ্যৎকালে যখন বোঝাবে তখন ভবিষ্যৎ অনুজ্ঞা হবে। ঠিক আছে? চলো, তারপরে প্রার্থনা সূচক, যখন কোনো কিছু কি করা হবে, ইচ্ছা, প্রার্থনা, আকাঙ্ক্ষা এই সমস্ত গুলো করা হবে। ঈশ্বর তোমায় মঙ্গল করুন, এদেশের মুখে 18 আসুক নেমে, এই যে বাক্যগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। ঠিক আছে? সহজ একদম, প্রার্থনা করা বোঝাবে প্রার্থনা সূচক বাক্যে। ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা বা কামনা ইত্যাদি প্রকাশ পাবে, যে তোমার ভগবান তোমায় মঙ্গল করুন, এদেশের বুকে 18 আসুক নেমে। আরো দু একটা উদাহরণ বলো দেখি। চিরসুখী হও, হ্যাঁ। আর একটা কি? আমি যেন মস্ত বড় ডাক্তার হতে পারি। একদম একদম একদম।
ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ, সেই সিনেমায় ছিল না কি উত্তম কুমারের তুমি মস্ত বড় ডাক্তার হবে, এটা ছিল কি সপ্তপদী নামক কি একটা সিনেমা ওখানে। আচ্ছা, তারপরে চলো সন্দেহ সূচক বাক্য। সন্দেহ একটা কনফিউশন থাকবে, তাই না? সন্দেহ, সংশয় বা অনুমান প্রকাশিত হবে, তাকে সন্দেহ সূচক বাক্য বলছে। সম্ভবত সুভাষ বাইরে দাঁড়িয়ে আছে, তোর বুঝি জ্বর, এই ধরনের বাক্যের ক্ষেত্রে কি থাকছে? হয়তো, বোধ হয়, যেন, বুঝি ইত্যাদি শব্দ থাকে। তাহলে সন্দেহ সূচক হলে সন্দেহ বোঝাবে, তাই তো? আর এখানের ক্ষেত্রে কি হচ্ছে যে সে কিছু শব্দ থাকে, হয়তো, তারপরে বোধ হয়, যেন, এইগুলো থাকছে। তোমার নাকি মেয়ের বিয়ে, এরকম একটা লাইন আমরা পড়ি সাধারণত, ঠিক আছে? তো এইগুলো সন্দেহ সূচক বাক্যের মধ্যে পড়ছে। এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই, আছে না? এখানে কিন্তু তো শব্দটাকে যদি ধরি তখন কি পাবো আমরা? আলংকারিক অব্যয়। আলংকারিক অব্যয়। আর যদি আমরা তোমার এই কি বললাম জানো, এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়, এই যে নিশ্চয় শব্দটা, তখন কিন্তু সন্দেহ সূচক শব্দ, ঠিক আছে? বাক্য হয়ে যাচ্ছে। ওটা ক্লিয়ার হচ্ছে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো আবেগ সূচক বাক্য কি বলছে? যে বাক্যে আনন্দ, শোক, ক্রোধ, ঘৃণা, বিরক্তি, উৎসাহ ইত্যাদি যে কোনো আবেগ প্রকাশিত হয় তাকে আবেগ সূচক বলা হচ্ছে। তাহলে যে বাক্যে আনন্দ, শোক, ঘৃণা, ক্রোধ ইত্যাদি বোঝাচ্ছে। আবার উৎসাহ, যেমন আমরা বলি আর কি যে ছি এমন কাজ তোমার মানায়, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আবার এই আনন্দ, আহা তার বাবা মারা গেল। দেখো এই আহা শব্দটা দু জায়গায় দুরকম অর্থে ব্যবহার করে দিচ্ছে, দুটোই কিন্তু বিস্ময় বা আবেগ সূচকের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম হলে, আর আবেগ সূচকের ক্ষেত্রে এই যে চিহ্নটা, আবেগ বিষয় সূচক চিহ্ন থাকবে আবেগ সূচক বাক্যের ক্ষেত্রে। নেক্সট, শর্ত সাপেক্ষ বাক্য কি বলছে? যে বাক্যে বর্ণিত কোন একটি ঘটনা বা অবস্থার উপর অন্য একটি ঘটনা বা অবস্থার নির্ভরশীলতা ব্যক্ত হয় তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলা হচ্ছে। এই এখানে চেঞ্জ করা হয়নি। শর্ত সাপেক্ষ বাক্য হচ্ছে কি তাহলে? যে বাক্যে বর্ণিত ঘটনা বা অবস্থার উপর অন্য একটি ঘটনা বা অবস্থার ব্যক্ত করা হচ্ছে তখন তাকে শর্ত সাপেক্ষ বাক্য বলছে। বলছে যদি সিনেমাটা নাই দেখবে তবে টিকিটটা কাটলে কেন? একটা এখানে বাক্যটা না ভুল, উদাহরণ ভুল দেওয়া আছে, আগেরটা দেওয়া আছে। কি হবে? যদি সিনেমাটা নাই দেখবে তবে টিকিটটা কাটলে কেন? আমি কি বোঝাতে পেরেছি এটা? যে যদি তবে যা তা আগের বাক্যের মতো জটিল বাক্য যেমন ছিল, এখানে কতকটা ওই ধরনেরই থাকবে, ঠিক আছে? এইবার বলছে মন দিয়ে পড়াশুনো করো, অবশ্যই ভালো ফল হবে। যদি পর্যাপ্ত বৃষ্টি হয় এবছর ভালো ফসল হবেই, ঠিক আছে? তাহলে এগুলো সমস্তটা হচ্ছে কি শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে আমরা এখানে কি কি পড়লাম? তাহলে? হ্যাঁ স্যার বলছি বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞাটা একটাবার আমাকে একটু বলবেন? অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্তগুলো থাকবে। আচ্ছা, তাহলে এবার দেখো যে বর্তমানে যদি ওইটাই হয় যে আমি কাউকে আদেশ করছি বর্তমানের জন্য যে তুমি এখনই পড়াটা মুখস্থ করো, আদেশ করলাম, বা তুমি এখনই বোর্ডে যাও, গিয়ে ওটা লিখে ফেলো। তো এই যখন বর্তমানে কোনো কিছু বলবো তখন সেটা বর্তমান অনুজ্ঞা হবে। আর ভবিষ্যতে যদি ওই রকম যে আগামীকাল তুমি আমাদের বাড়িতে এসো, এই যে কথাটা বলছে যে আগামীকাল তুমি আমাদের বাড়িতে এসো, তাহলে এটা কি হচ্ছে? ভবিষ্যৎ কি অনুজ্ঞা। মানে ভবিষ্যতে যখন আদেশ, অনুরোধ, উপদেশ এরকম বোঝাবে তখন সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা।
আর বর্তমানে বোঝালে বর্তমান অনুজ্ঞা। ঠিক আছে, ঠিক মানে আছে যে স্যার, বাক্যের হ্যাঁ দ্বারা স্যার, ওইটা বুঝতে বোঝাবে। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত কি কি পড়লাম? অর্থগত দিক থেকে এক হচ্ছে একটু আলোচনা নির্দেশক করছি। হ্যাঁ, নির্দেশক বাক্য, নির্দেশক বাক্য, না বাচক, এই দুটো আলোচনা করেছি। এর বাইরে হচ্ছে নির্দেশক, এর আরেক নাম কি বললাম আমরা? বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক, মূলক। তারপরে কি বললাম? প্রশ্নবাচক বাক্য। আচ্ছা, প্রশ্নবাচক, বিবৃতিমূলকে কি বললাম আমরা? কোনো কিছু সাধারণভাবে কিছু বিবৃতি বলা, তাই তো? বর্ণনা দেয়া থাকবে, বর্ণনা দেওয়া থাকছে, এই ধরনের কিছু নির্দেশক বাক্যের মধ্যে। নেক্সট কি বলছো? প্রশ্নবাচক বাক্য, প্রশ্নবাচক, প্রশ্নবাচক, যেখানে কি বোঝাবে? প্রশ্ন থাকবে, যে কোনো প্রশ্ন থাকবে, প্রশ্ন করা বোঝাবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে বাক্যের মধ্যে, তাই তো, বিরাম চিহ্ন। এবং কোথাও কোথাও সেখানে প্রশ্নবোধক শব্দ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু প্রশ্ন করা ভাবটা বোঝালে প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। নেক্সট কি আসছে? অনুজ্ঞা সূচক বাক্য, অনুজ্ঞা সূচক, অনুজ্ঞা, আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো বোঝালে হচ্ছে উপদেশ, হ্যাঁ অনুজ্ঞা সূচক বাক্য, যেখানে দুটো ভাগ করা হচ্ছে, বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা। 4 নম্বর কি আছে? প্রার্থনা সূচক বাক্য, প্রার্থনা, প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য যেখানে কি বোঝাবে? ইচ্ছা, মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা প্রকাশ পাবে। হ্যাঁ, 5 নম্বরে কি পাচ্ছি আমরা? সন্দেহ সূচক বাক্য, আবেগ সূচক বাক্য বা সন্দেহ সূচক বাক্য। তারপর সন্দেহ মানে আবেগ সূচক বাক্য, হ্যাঁ কি বলছো? আবেগ সূচক, আবেগ সূচক বাক্য। নেক্সট শর্ত সাপেক্ষ, শর্ত সাপেক্ষ। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এগুলো কারোর বুঝতে সমস্যা আছে? আমি আবার রিপিট করব, সমস্যা হলে। নেই তো? চলো নেক্সট। বাক্যের রূপান্তর কখন হয়? বাক্য রূপান্তর যখন একটা বাক্য থেকে আর একটা বাক্যে যে শ্রেণীকরণগুলো আমরা দেখালাম, সেখানে হয়তো সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক এরকম ভাবে যখন পরিবর্তন হয় তখন, বা এমন হতে পারে হ্যাবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাবাচক, এরকম যে শ্রেণীকরণ থাকছে তার মধ্যে আমরা রূপান্তর। এখানে একটা বইতে দেখলাম যে ভাগ রয়েছে, তাই একটু ভাগ করে দিয়েছি। আদৌ এই ভাগগুলো করা যায় কিনা আমার মানে কনফিউশন রয়েছে এটা নিয়ে। গঠনগত দিক, অর্থগত দিক, ঠিক আছে। গঠনগত দিক থেকে বলছে সরল থেকে জটিল, জটিল মানে সরল থেকে জটিলে যাচ্ছে, সরল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, জটিল থেকে সরল, যৌগিক থেকে জটিল, জটিল থেকে যৌগিক। এইগুলো নিয়ে আমরা দুই একটা উদাহরণ তুলবো, তুলে এবার এই বাক্য পরিবর্তন করতে করতে আমরা আমাদের মেন জায়গায় চলে আসতে পারবো। আচ্ছা, খাতা পেন সবার কাছে আছে? খাতা পেন কি আছে? হ্যাঁ স্যার আছে। বেশ, না আমার কাছে নেই। একটু কাছে রাখলে ভালো হয়, যদি পাশে থাকে একটু নিয়ে নিতে স্যার আছে। হ্যাঁ, তো যেটা বলছি যে এই যে শ্রেণীকরণ রয়েছে, এই যে শ্রেণীকরণ আমরা এইগুলো একটু চেক করে নেবো। যে হ্যাবাচক থেকে নাবাচক, নাবাচক থেকে হ্যাবাচক। মনে রাখবে এখানে যে কি হচ্ছে, সরল যখন বলছে যে বাক্যের গঠনগত ভাগ, বলছে লেখ্য রীতি
ও অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগগুলির একটি বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করাকে বাক্যের গঠনগত রূপান্তর বলছে। আবার কোথাও বলছে যে লেখনীতি এবং মৌখিক অর্থ বজায় রেখে বাক্যের অর্থের দিক থেকে যখন পরিবর্তন ঘটানো হয় তখন তাকে বলছে কি বাক্যের অর্থের রূপান্তর, অর্থগত রূপান্তর। ঠিক আছে, তো এইটা একটুখানি আমরা প্র্যাকটিস করি, দেখি দুই একটা যদি হয়। লেখো সবাই বাক্যের রূপান্তর। সবাই কি লিখছো? লিখবে? হ্যাঁ স্যার লিখছি। সে নির্দোষ, এটাকে নাবাচক বাক্য করতে হবে। সে কি নির্দোষ নয়? ও এখানে কি লিখছে? তার দোষ নেই। স্যার দোষী নয়, সে 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 দোষী নয়। ঠিক আছে, এটা না বাচক, এটা করতে হবে, করলে তখন দেওয়া আছে এটা কি হ্যাঁ বাচক। আচ্ছা, তারপর বললো সকল মাই আপন সন্তানকে ভালোবাসে, এটাকে না বাচক। কোনো মায়ের নিজের সন্তানকে ঘৃণা করে না। আচ্ছা, আর কেউ কি অন্য কোনো দিকে বলতে পারবে? অন্য কোনো ভাবে? ওটাও ভুল নয়, ঠিক। এমন কোনো মানেই জিনিস আপন সন্তানকে ভালোবাসেন না, তাই না? কারণ যখন থাকে তখন না শব্দটা দুবার প্রয়োগ করতে হয়। এমন কোনো মা নেই যে তার ছেলেকে ভালো না বেসে পারে না। বেশ, ঠিক আছে। বলছে স্বপ্না এ কথা বলেনি, প্রশ্নবোধক বাক্যে। স্বপ্না এই কথা কি বলেছে? স্বপ্না কি এমন কথা বলেছে? কথা বলেনি। স্বপ্না কি এই কথা বলেছে? স্বপ্না কি এ কথা বলেছে বা স্বপ্না এ কথা কি বলেছে, যে কোনো হবে। আচ্ছা, যদি বলা হয় যদিও তিনি ধনী তবুও তার এতটুকু অহংকার নেই, সরল বাক্যে। ধনী হলেও তার এতটুকু অহংকার নেই। ধনী হলেও অহংকার, ধনী হলেও অহংকারী নয়। ধনী হলেও তার এতটুকু অহংকার নেই, তিনি অহংকারী নন। হ্যাঁ, তিনি বা তার এই শব্দগুলো ইউজ করতে হবে, কিন্তু যেহেতু যে কোনো একটাতে ইউজ তো তোমাকে করতেই হবে, কারণ তিনি বা তার শব্দটা বাদ যাবে না, ওখানে রয়েছে। এই তো মোটামুটি সবাই কম বেশি পারে। এবার আমরা একটু জটিল দিকে যাব পরে, ঠিক আছে, প্র্যাকটিস করার সময়। আবেগসূচক বাক্য একটা বলছি, ওখানে যেতে আমার ভারী বয়েই গেছে, এটাকে নির্দেশক বাক্য করতে হবে। ওখানে যেতে আমার ভারী বয়েই গেছে, ওখানে আমি যাব না। ওখানে যেতে আমি সঙ্গত বোধ করি না। যেতে ভারী আমার বয়ে গেছে, এটাকে করতে হবে হচ্ছে, ও এটা বিস্ময়বোধক চিহ্ন আছে কিন্তু, হ্যাঁ, নির্দেশক। হ্যাঁ বলো, কি হবে? হ্যাঁ বলো। ওখানে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। ওখানে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আর কেউ? ওখানে আমি যাব না। ওখানে আমি যাব না। স্যার ওটা তো না বাচ্চা হয়ে গেল। আচ্ছা, তাহলে কি হবে? দেখো, ওখানে যাওয়া থেকে আমি বিরত থাকলাম।
এটা আর একটু জটিল হয়ে যাচ্ছে। ওই দুটো বাক্য ঠিকই আছে, সমস্যা নেই, ভুল নয় কিন্তু, যারা যে কটা বলছে একটাও ভুল হয়নি। এবার প্রশ্ন যেটা, নির্দেশকের মধ্যে নাবাচক হতেই পারে, কোনো অসুবিধা নেই তো। এটাই বলছি যে আমি বলতে যাচ্ছিলাম ওটাই, যে নাবাচক বা হ্যাবাচক তুমি তোমার এই যে বাক্যটা রয়েছে তার অর্থটাকে একই রেখে তুমি তোমার দিক থেকে নির্দেশক ঠিকঠাক বোঝাতে পারছো কিনা, এটা হচ্ছে মেইন কথা। কি লজ্জার কথা নির্দেশক, এটা খুব বড় কথাটি লজ্জার অত্যন্ত কথা। লজ্জার, কথাটি অত্যন্ত লজ্জার, কথাটা খুবই লজ্জার। লজ্জার কথা। হ্যাঁ, কি হবে কথাটি? খুবই লজ্জার। হ্যাঁ, কবি বা কথাটি খুবই লজ্জার বা কথাটি অত্যন্ত লজ্জার, যেটা খুশি। এই তো ঠিক আছে। আমরা আরো প্র্যাকটিস করব, সবে দুটো ক্লাস পেলাম। হ্যাঁ স্যার বলো বলছি ওটা তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে? ওই যে ওখানে যেতে আমার বই গেছে, ওটা তাহলে নির্দেশক বাক্যে ফাইনাল অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, তুমি দুটোই দিতে পারো, আমি বললাম তো ওটা ভুল নয়। ওই যে কথাটা বললে যে দুটোই হবে। আচ্ছা হ্যাঁ 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 অবশ্যই। তোমার এবার অপশন যেটা দেখতে হবে যে ওখানে কি অপশন আছে। কি বললাম বোঝা গেল? দুটো অপশন নিশ্চয়ই একই থাকবে না, যদি থাকে দুজনেই নাম্বার পাবে। কি বললাম বোঝা গেছে? যদি ওরকম হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, অবশ্যই নাম্বার পাবে। আচ্ছা, আমি এখানে আমার ফোন নম্বরটা লিখে দিচ্ছি আরেকবার, 9564702893, এই নাম্বার। ঠিক আছে, আমার নাম আগের দিন আমি বলেছিলাম, অমরেশ স্যার। ঠিক আছে, যার যা সমস্যা কথা বলবে, ম্যামও তো প্রচুর চাপে রয়েছে, কখনো কখনো মিস্টেক হয়ে যাচ্ছে। এতদিন অ্যাপ খোলেনি, আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ, একবার ফোন করে নেবে। ঠিক আছে, আমি যার যা সমস্যা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই ফোন নাম্বারটা, তাহলেই হয়ে যাবে। তাহলে স্যার আজকের পড়ার কি পিডিএফ পাবো? এই যে পিডিএফ, হ্যাঁ প্রত্যেক দিনের পিডিএফ পাবে, তোমরা এগুলো যোগ্য। বাইরের কেউ হলে তখন আলাদা বিষয় ছিল, প্রত্যেকেই পাবে, এবং ওই গ্রুপেই ইয়েতেই পাবে, অ্যাপের মধ্যে পিডিএফটা ঢুকে যাবে। আর দেখবে যে সম্পূর্ণ নোটটা আমরা, এই দুটো নোট বোধহয় ব্যাকরণের বাকি ছিল, একটা হচ্ছে বাচ্য আর একটা হচ্ছে তোমার দেখো বাক্য, দুই একদিনের মধ্যে দুটোই ঢুকে যাবে ওখানে, সম্পূর্ণ পূর্ণ নোটটা। আসলে সবকিছু করতে হচ্ছে তো, ব্যাকে আরো 3-4 জন টিচাররা রয়েছে, আরো 3 জন মতো রয়েছে, তারা কাজ করছে। সবাই মিলে কম্বিনেশন, একটা নোট একটা কিছু দিলে হঠাৎ করে ভুল তো দেওয়া যায় না, শর্ট মানে অনেকগুলো বই টই দেখে তারপরে গিয়ে ঘাটাঘাটি করে তারপরে দিতে হয়। এই যেমন একটা কথা কে যেন বলছিলে প্রথমেই, যে ওইটা আমি তবুও একবার দেখবো, যে সরল বাক্যের ক্ষেত্রে একটা কর্তা কথাটা উল্লেখ করা যায় কি যায় না। ঠিক আছে, অবশ্যই আমি দেখব। ঠিক আছে তাহলে, হ্যাঁ টাটা, গুড নাইট সবাইকে। আপনাকেও গুড নাইট, ধন্যবাদ। গুড নাইট স্যার। হ্যাঁ গুড নাইট।